পেরেছে এরই মধ্যে যে দুজন শুটার যারা গুলি করলেন, যাদের ছবি সব জায়গায় ভাইরাল, সেই দুইজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে এরই মধ্যে দেশ ছেড়েছে, অর্থাৎ ভারতে তারা এখন অবস্থান করছে, এরকম খবরও বেরিয়েছে। যদিও পুলিশ যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে ধরেছে, কিন্তু তাদেরকে ধরতে পারেনি। এসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনা শুরু করতে চাই আজ 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে, বাংলাদেশ স্বাধীন হবার একদম শেষ মুহূর্তে এসে এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা হত্যা করেছিল, তারাই এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, তাদের প্রতি ধিক্কার জানি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন আশরাফ কয়েসার, সিনিয়র সাংবাদিক। আশরাফ ভাই, স্বাগত আপনাকে। অনেকদিন পর আপনাকে পেলাম। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং এই সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তাজনুবা জামিন। তাজনুবা, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে নিজের নির্বাচনী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শিশির মনির, আপনাকেও স্বাগত। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে সেখানে বেশ শীত মনে হয় পড়ছে সুনামগঞ্জে। আশা করছি আপনিও ভালো আছেন। আমরা শিশির মনির আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। হাদির উপরে হামলার ঘটনাটা নিশ্চয়ই আপনারা ফলো করছেন এবং আমরাও এটা সার্বক্ষণিক ফলো করছি। যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটা হচ্ছে যে তাকে কালকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, সেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তার মানে তার অবস্থা চিকিৎসকরা এখন পর্যন্ত বলছে অপরিবর্তিত। অপরিবর্তিতর মানে হচ্ছে অবস্থার আসলে হয়তো উন্নতিও হয়নি। ফলে এই ঘটনা আসলে কি বার্তা দেয় শিশির মনির এবং আমাদের ময়মনসিংহ প্রতিনিধি যিনি, তার সঙ্গে আমরা কথা বলেছি, আমরা নিউজও করছি যে এটার সঙ্গে যে দুজন হামলাকারী, যে দুজনের ছবি প্রকাশিত হয়েছে, আলমগীর এবং তার সঙ্গে যে আরেকজন, তারা দুজন এরই মধ্যে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে। ফলে এই ঘটনাগুলো আসলে কি বার্তা দেয় শিশির মনির? দেখুন, এই সমস্ত ঘটনার বিভিন্ন ইন্টারপ্রিটেশন দাঁড় করানো যাবে, এক একজন এক এক রকম অ্যানালাইসিস করবে। ঘটনাটা এখনো প্রিমেচিউর। এটি যেহেতু একটা অপরাধ, যারা অপরাধ করেছেন তাদেরকে খুঁজে বাইর করার দায়িত্ব হলো ল এনফোর্সমেন্ট এজেন্সির। আপনি যে কথা বলছেন, আমি ল এনফোর্সমেন্ট এজেন্সির বিবৃতিতে দেখেছি যে তারা বলেছেন যে তারা দেশের ভিতরে আছেন। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা দুর্বলতা সবসময় ছিল, আছে। সেটা হলো প্রপার আইডেন্টিফিকেশন অফ দ্য কালপ্রিট। অনেক ঘটনা ঘটে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করা যায় না বা করা হয় না, বা করার ক্ষেত্রে এফিসিয়েন্সি কম কিংবা দুর্বলতা রয়েছে। অতীতেও আমরা এগুলো দেখেছি। আমরা এক্সপেক্ট করব এই ধরনের ব্যক্তিবর্গ যেই এই ঘটনা ঘটাক না কেন, তাদেরকে সুনির্দিষ্টভাবে যেন আইডেন্টিফাই করা যায়। আমি দেখেছি সেই মোটরসাইকেলের ছবিটা এবং মোটরসাইকেলে কারা ছিল এগুলো বারবার সিসিটিভি ফুটেজ থেকে দেখানো হচ্ছে। তা যদি হয়ে থাকে তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের সকল টেকনিক্যাল নো হাউ ব্যবহার করে এটাকে সুনির্দিষ্ট ডিটেকশনের মধ্যে গেলেই আমার ধারণা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা হবে। আর ওই ব্যক্তিদেরকে পেলে এই ঘটনার পিছনে কারা আছে তা জানাটা সহজ হবে। এবং আমরা দেখেছি এই রকমের মার্ডার কেসেস গুলো অতীতে যখন ইনভেস্টিগেট হয়, তখন যারা কনস্পিরেসি করে, যারা প্ল্যান করে, আর যারা বাস্তবে কাজটা করে, তারা একই ব্যক্তি হন না। বাস্তবে অনেক সময় কেরিয়ারের মাধ্যমে কাজগুলো করানো হয়, কিন্তু প্রকৃত অর্থে কনস্পিরেসি করেন যারা, ডিজাইন করেন যারা, 120B অফ দি পেনাল কোডের অধীনে যারা এই অপরাধটা সংগঠনের জন্য কোথাও না কোথাও আলোচনা করেন, তারা অনেক সময় বিহাইন্ড দ্য সিন থেকে যান। আমি এক্সপেক্ট করবো এখানে যে কেরিয়ারকে বের করাই উচিত হবে না শুধুমাত্র, বা যিনি এক্সিকিউটেড তাকেই বের করা উচিত হবে না, তার সাথে পিছনে কারা আছে এটিও যেন সুনির্দিষ্টভাবে বের করা যায়। কিন্তু শিশির মনির, আপনি আপনি নিজে নিজে সলিসিটর, নিজে প্রসিকিউটর, ফলে আপনি যেভাবে ভাবেন আপনার দলও কি একইভাবে ভাবে? ধরেন এই ঘটনায় সেই মোটরসাইকেলের যিনি মালিক, সেই মালিককে আজকে পুলিশ আটক করেছে, তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। মূল আসামি যারা, তাদেরকে এখনো ধরা যায়নি। তারা যদি দেশের বাইরে যাওয়ার খবর সত্যি হয় তাহলে অন্তত ক্লুটা পাওয়া যাবে। কিন্তু আমরা দেখলাম ঘটনার পরপরই জামাত ইসলামী কিংবা ছাত্র শিবির থেকে একাধিক দায়িত্বশীল ব্যক্তি এরকম বক্তব্য দিয়েছেন যেটার ইঙ্গিতটা অন্য আরেকটি রাজনৈতিক দলের দিকে যায়, অথবা সেরকম কোনো কিছু মিন করে। ফলে সেই ঘটনাগুলোকে আসলে অনেক সময় মূল আসামি বা মূল অপরাধী যারা, তাদেরকে আড়াল করারও একটা উদ্যোগ বলে মনে হয় কিনা?
আমি মনে করি না যে একটি ঘটনা ঘটার পরেই আমাদেরকে ব্লেম গেমে চলে যাওয়া উচিত। আই পার্সোনালি ডু নট অ্যাপ্রোচ and subscribe this type of view. একটি ঘটনা ঘটলে এটার ইনভেস্টিগেশন কিংবা ইনকোয়ারি কিংবা একটি প্রাইমা ফেসি ক্রেডিবল এভিডেন্স পাওয়ার আগে আমরা আমাদের গ্যাস কিংবা আমাদের আন্দাজ অনুমান যদি করতে থাকি, তাহলে এটার এন্ডলেস গেম, এটার শেষ বলতে কিছু থাকবে না। অতীতেও আমরা দেখেছি কোন একটা ঘটনা ঘটলে পরেই আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে আমরা ব্লেম গেমের দিকে চলে যাই। এটা যেই করুক না কেন ব্লেম গেম, আমি এটাকে সাবস্ক্রাইব করি না ব্যক্তিগতভাবে। আমি মনে করি এটি ব্লেম গেমের দিকে চলে গেলে অনেক সময়ই প্রকৃত ঘটনাটা আড়াল হয়ে যায়। আমাদের দেশে এটি একটি ব্যাড কালচার। এই ব্যাড কালচার থেকে সকলেরই বের হয়ে আসা উচিত। জি, আপনাকে একটু আর থামায়া second আমি কথাটি একটু হলো- তাজনু বাজাবেন আপনার কাছে যেতে চাই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া, ভিসা, আনুষঙ্গিক প্রস্তুতি, সেগুলো নিতে নিতে আজকে রোববার হয়ে গেল। মাঝখানে মাত্র একটা দিন সময়, দ্রুততার সঙ্গেই করেছে সরকার, সাধুবাদ পাওয়ার যোগ্য নিঃসন্দেহে। কিন্তু এরই মধ্যে আমি যমুনা টিভির রিপোর্টটাই দেখছিলাম যে তারা কোন রুট দিয়ে কি যানবাহনে করে গিয়েছেন, মিরপুর থেকে আশুলিয়া হয়ে ময়মনসিংহ গিয়েছেন, যেমনটা পুলিশের বরাত দিয়ে আমাদের রিপোর্টার জানাচ্ছিলেন। ময়মনসিংহ থেকে আরেকটা গাড়ি নিয়ে তারা হালুয়াঘাট একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত গিয়েছেন, সেখান থেকে বাইক নিয়ে তারা, যারা তাদেরকে সহযোগিতা করেছে, আপনি জানেন এরকম পাচারকারী চক্র আছে। ফলে এরকম সেন্সিবল মামলা, যাদের ছবি দৃশ্যমান, তারাও চলে যেতে পারলো। এবং এটা যদি চলে যায় তাহলে আজকে হাদির উপরে যে ঘটনা করে চলে গেল, তাজনুবার উপরে সেই ঘটনা করে চলে যাবে না, বা আরেকজনের উপরে চলে যাবে না, তার নিশ্চয়তা কোথায়? ধন্যবাদ আপনাকে। আমার সব আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। কোনো নিশ্চয়তা নেই আজকে, মানে আমি জানি না এটা এই যে একজন অপরাধী খুন করবে, সন্ত্রাসী করবে, প্রকাশ্যে গুলি চালাবে, তারপর আমরা এটা নিয়ে অনেক লেখালেখি করব, অনেক আওয়াজ করব, প্রকৃত অপরাধ এক্সিকিউটর পিছনে কে আছে, প্ল্যানার কে আছে, এগুলো নিয়ে আমরা টকশোতে কথা বলবো, লেখালেখি করব। এগুলো আমার কাছে মিশুভা এখন বুকিশ লাগে, একদম বুকিশ। এগুলোর মধ্যে মানে গত 15 মাসে যে পুলিশ নির্বিচারে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, সেই পুলিশকে সংস্কার করা, নিয়মের মধ্যে আনা এবং একটা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া এই সরকারের একদম প্রায়োরিটি একটা কাজের মধ্যে ছিল, অগ্রাধিকার হওয়া উচিত ছিল। এবং গত 15 মাসে আইন শৃঙ্খলার এই সমালোচনা আমরা প্রত্যেকটা সময় করেছি, কেউ আমাদের কথা গুরুত্ব দিয়ে নেয় নাই। এবং এই জুলাইয়ের যেসব নেতৃত্ব দানকারী যেসব ছেলেমেয়েরা, যাদের চেহারা পরিচিত, যাদের কণ্ঠ ইফেক্টিভ, যাদের কণ্ঠ ফ্যাসিস্টদেরকে এবং প্রতিপক্ষকে আঘাত করে, তাদেরকে দোষ ধরতেই যেন এক ধরনের আমরা ব্যস্ত ছিলাম গত 15 মাস ধরে। এবং 2 জন সাবেক উপদেষ্টার প্রতি যেভাবে রাডার ছিল, সেরকম রাডার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর নিতে পারি নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কখনো কোনো কার্যকর উদ্যোগ তো দূরের কথা, আমরা বক্তব্য দিতে শুনি নাই, কোনো দায়িত্বপূর্ণ বক্তব্য দিতে আমরা শুনি নাই। এই আইন শৃঙ্খলাকে একটা অগ্রাধিকার দিয়ে একটা নিয়মের মধ্যে আনার উদ্যোগ পর্যন্ত নেওয়া তো দূরের কথা। তাহলে এই যে হাদির উপর যে আজকে গুলি চলবে, জুলাইয়ের উপর যে গুলি চলবে, এটা কি আপনারা এটা কি আমরা জানি না? এটা এমন, এটা কি আমরা আশঙ্কা করি নাই? এবং আপনি দেখেন জুলাইয়ের কিন্তু, আমি এটা ভাগের জন্য বলছি না, বলার জন্য বলছি না, জুলাইয়ের কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করেছি, নতুন পুরনো সব কিছু। কিন্তু আপনি দেখেন নতুনদের উপরেই কিন্তু আক্রোশটা সব কিছু বেশি এবং সমালোচনাটাও বেশি। গত 15 মাসে আমাদেরকে যেভাবে আমাদের ভুলের জন্য, আমরা ভুল করেছি, আমি অস্বীকার করি না, আমাদের ভুলের জন্য যেভাবে শুলে চড়ানো হয়েছে, আমাদের কথাগুলো, আমাদের সঠিক কথাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে নিয়েছেন। আমরা বারবার বলেছি যে এই ধরনের কালচারাল ফ্যাসিজম বন্ধ করতে হবে, এই ধরনের এদের থেকে আমরা যারা এই পক্ষে আছি আমাদেরকে এক হতে হবে। আমরা যারা জুলাইয়ে একসাথে ফ্যাসিবাদ বিরোধী যে একটা অংশ ছিল, তাদেরকে এক হতে হবে। আমরা নিজেদের মধ্যে যদি একজন উপরে ওঠার জন্য একজন নিচে নামার জন্য যদি আমরা তাদেরকে ব্যবহার করি, আমরা সব পক্ষ ডুববো। আজকে কিন্তু তাই হলো। আজকে আপনি দেখেন হাদির বুকে গুলি, মানে এখন কিন্তু সবাই আমরা ওই একই জায়গায়। আমরা এই গুলিটা আমরা মনে করি না যে এটা মানে অনাকাঙ্ক্ষিত ছিল, এটা এক্সপেক্টেড ছিল এবং রক্তাক্ত যে করলো
এই যে আপনি এখন বললেন না যে যে গুলি করেছে সে পালিয়ে গিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে পুরো প্ল্যান, এটা কি আপনার অবাস্তব মনে হয়? এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো পরিকল্পনা, তো এটাই ছিল। এটা তো রকেট সায়েন্স না যে আপনি এটা বুঝবেন না। কিন্তু আমরা দেখেন আইন শৃঙ্খলার কিচ্ছু করতে পারি নাই, এবং এই পরিস্থিতির উপরেই কিন্তু আমরা আজকে সবাই এই নির্বাচনী মাঠে আমরা প্রতিদিন গত 48 ঘন্টায় প্রত্যেকটা মানুষ যেখানে দেখা হচ্ছে ফোনে মেসেজে জানাচ্ছে আমাদের নিরাপত্তার কথা। আমাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই, একমাত্র উপরওয়ালা ছাড়া আমাদেরকে আর কেউ নিরাপত্তা দিতে পারবে না। এবং আমরা এইভাবেই এই সংকটময় মুহূর্তেই কিন্তু আমরা মাঠে, এবং এখান থেকে ফিরে যাওয়ার কিন্তু কোনো উপায় নাই। এখনো কিন্তু এখানে কোনো ব্লেম গেম না, এখানে কোনো ব্লেম গেম, এটা একদম পরিষ্কার। আপনার এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, এত বিশাল একটা সাম্রাজ্যের পতনের পরে, ফ্যাসিস্টের পতনের পরে, আপনার যে দেশ এই সরকারের সবচেয়ে অগ্রাধিকার ছিল এদেরকে রক্ষা করা, এদেরকে সুরক্ষা দেওয়া। এখন আপনি অস্ত্রের লাইসেন্স দিবেন, এখন আপনি প্রার্থীদেরকে নিরাপদ, এগুলো দরকার নাই তো। এখন হাদির বুকে গুলি লাগার পর, হাদি রক্তাক্ত হওয়ার পর, জুলাই রক্তাক্ত হওয়ার পর, এসবের তো আর এখন এগুলো আমাদের কাছে এখন মিনিংলেস। কারণ আমরা বারবার আপনাদেরকে বলেছি আইন শৃঙ্খলা, একটা ব্যাটারি রিক্সা পর্যন্ত যে চালায় এটা পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই পুলিশের নাই, আইন শৃঙ্খলার নাই। সে কিভাবে জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিবে? এবং এটা কিন্তু এই সরকারকে, এই প্রশাসনকে, এই দেশকে এই দায়িত্ব অবশ্যই, এই দায় নিতেই হবে। আপনি সিঙ্গাপুর পাঠান আর আমেরিকা পাঠান। জি, আশরাফ ভাই, আপনি নিশ্চয় জাবিনকে শুনছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টা, ধরেন গভর্নমেন্টের এই সরকারের সবচেয়ে বড় দুটো অগ্রাধিকারের খাত, তাজনুভারা বা এনসিপির পক্ষ থেকে এই দোষারোপটা খুবই করা হয়, সবাইকেই করা হয়, সিনিয়রদেরকে করা হয়, গণমাধ্যমকে করা হয়, যে ধরেন নাহিদ, আসিফ বা মাহফুজের দোষ ত্রুটি নিয়ে যতটা অ্যানালাইসিস হয়েছে সেটা তাদের ভালো কাজগুলো নিয়ে হয়নি। কিন্তু আপনি কি এটাও দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কোনো কর্নার থেকে কখনো খুব জোরালো হয়েছে, অথবা ওসমান হাদির এই ওপরে আক্রমণের আগেও কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল? আপনি কি খুব বেশি নিরাপদ ফিল করেন? ফলে এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কাছে আমার এক সহকর্মী নিরাপত্তা নিয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়েছেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি চালান তাকে এই দেশের সবচেয়ে বড় মিনিস্ট্রি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন, ফলে উনি তখন আলো নিয়ে, পেঁয়াজ নিয়ে কথা বলছেন। ফলে এই দায় আসলে কে নেবে? দেখুন, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দুজন, তারা ডে ওয়ান থেকে পারফর্ম করতে পারছেন না, এবং তাদের ভুলের কারণে, তাদের অপেশাদারী কথাবার্তার কারণে, আচরণের কারণে আমাদের পুরো সরকারের যে অথর্ব চেহারাটা আমরা 15 মাস ধরে দেখতে পেলাম, সেটি কিন্তু তারা নেতৃত্ব দিলেন। এবং আমি কিন্তু একমত যে আসিফ এবং মাহফুজ বা নাহিদকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ আমরা কালচারালি অনেকে মেনে নিতে পারি নাই তারা কেন উপদেষ্টা হবেন। কিন্তু যাদের পারফরমেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা ছিল তার একটি হচ্ছে স্বরাষ্ট্র। কেননা আপনি জুলাইয়ের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, ইস্যু তৈরি করা হবে, বিক্ষোভ হবে, কোথাও কোথাও অ্যানার্কি হতে পারে, এগুলো তো প্রেডিক্টেবল। কিন্তু সেখানে আপনি এমন একজনকে বসিয়েছেন যিনি আবোল তাবোল কথা বলেন। এমনকি হাদির উপরে আক্রমণের পরে উনি যে 50 লক্ষ টাকা ঘোষণা করলেন আউট অফ নাথিং, কোত্থেকে? দেখুন, গত 72 ঘন্টায় দুটি বড় ঘটনা ঘটেছে। একটি হচ্ছে পুলিশকে তো এলাকা কর্ডন করে ফেলতে হতো আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, তাহলে আক্রমণকারীরা কোথায় যেত এটা আমরা দেখতে পেতাম। পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে দেখলাম না। পৃথিবীর আর কোনো শহরে আপনি আজকে অস্ট্রেলিয়ার ঘটনা দেখেন, আর যে কোনো শহরে যে কোনো দুর্ঘটনা হলেই তার এলাকা কর্ডন করে চেক করা হয় যে হামলাকারীরা কোথায় গেল, ইন অ্যান্ড আউট চেক করা হয়। পুলিশকে আমরা ওই দায়িত্ব পালন করতে দেখলাম না। এখন পুলিশ যদি জাতির উদ্দেশ্যে কথা বলতে শুরু করে, 50 লক্ষ টাকা ধরিয়ে দিলে বা সন্ধান দিলে দেওয়া হয়, এ নিয়ে হাসাহাসি হচ্ছে। কী ধরনের সন্ধান দিলে 50 পাবে, কী ধরনের সন্ধান দিলে তার কম পাবে। তার পরিস্থিতিটার যে গুরুতর পরিস্থিতি, সেটি কিন্তু আমরা সরকারের মধ্যে প্রতিফলিত হতে দেখলাম না। এখন সরকার সিঙ্গাপুরে পাঠাচ্ছে, এগুলো ভালো উদ্যোগ, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে হাদির উপরে আক্রমণ জুলাইয়ের উপরে আক্রমণ, এবং হাদিকে দিয়ে শুরু। হাদি হচ্ছে আপনার টেস্ট কেস। যদি হাদির উপরে আক্রমণ করে আপনার ময়মনসিংহ বর্ডার দিয়ে পালিয়ে যাওয়া যায়, তার হচ্ছে যে আগামীতে আপনি আরও ঘটনা ঘটতে দেখবেন, এবং এটি একটি সাজানো ঘটনা হিসাবে ভালো ফল এনেছে এরকম ধরা হবে।
দেখুন, আর দ্বিতীয় ঘটনা যেটি দেখলাম, প্রথমে পুলিশের পেশাদারিত্ব দেখলাম না, আর রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি দেখলাম। মানে প্রথমে ওই এলাকার বিএনপির ক্যান্ডিডেটের উপরে অভিযোগ, তারপরে জামাতে ইসলামের সুরে আবার বিএনপির ব্যাপারে অভিযোগ, বিএনপি আবার জামাতকে দোষারোপ করে দু একটি বক্তব্য দিয়েছে। এইগুলো কি আমরা সবাই বলেছিলাম না জুলাইয়ের পরে এই জিনিস বন্ধ হবে, পুলিশ হবে, রাজনীতিবিদরা একে অন্যকে দোষারোপ করবেন না? এবং আমাদের দেশে দুর্ভাগ্যজনক হচ্ছে তদন্তটাই হতে পারছে না। এই হামলাকারীকে ধরুন, তার ব্যাকগ্রাউন্ড যদি ছাত্রলীগ হয়েও থাকে, অথবা যদি সাদিক কায়েমের সাথে তার ছবিও থাকে, কথার কথা, এগুলো সব ইম্যাটেরিয়াল। এই দুর্ঘটনা, এই হত্যা চেষ্টায় তাকে আপনার সামনে আনতে হবে। আপনি রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নাই। পৃথিবীর যে কোনো দেশের পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে, আমাদের এখানে কেন পুলিশ সেভাবে কাজ করতে পারে না? এই রাজনৈতিক দলগুলোর কি দরকার ছিল অন্য দলকে টার্গেট করে ভোটের মৌসুমে খামোখা একটি সন্দেহের তীর তৈরি করা? তাতে করে যেটা হলো যে পুলিশ ভাবতে শুরু করলো যে তাহলে কি আমরা এইদিকে হাঁটবো নাকি আমরা এইদিকে হাঁটবো। হাসিনা শাসন আমলে আমরা এই জিনিস প্রতিবার দেখতাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোলযোগ হয়েছে, ওসিকে বলতে হতো প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। এটি কি প্রধানমন্ত্রীর কাজ? আমরা তো সেই পরিবর্তনের জন্যই জুলাই চেয়েছি। শুধু একজন শেখ হাসিনা পালিয়ে যাবেন আর তার পরিষদবর্গ পালিয়ে যাবেন, এর জন্য কি জুলাই? কালচারাল চেঞ্জটা কোথায়? সেটি আইন শৃঙ্খলার অবনতির ব্যাপারে বলি, সেটি রাজনৈতিক দলগুলো রাজনীতি করার ক্ষেত্র বলি। দেখুন, এই দলগুলো রাজনীতি করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে, তারা ওই জায়গাগুলোতে যান না, তারা মানুষের কাছে সৎ হতে চান না, জবাবদিহি করতে চান না, মিথ্যাচার করতে চান। এই যে আজকে আমরা যেই দিনে বসে কথা বলছি, ৭১ সালের এই দিনে কি ঘটেছিল, এটি নিয়ে তারা যথেষ্ট মিথ্যাচার করছেন এবং মানুষকে বোকা বানিয়ে আবার ক্ষমতায় গিয়ে পুরনো শাসন প্রবর্তন করাই হচ্ছে এদের কাজ। হাদি যেভাবে আমাদের সামনে ১৬ মাস ধরে জুলাইয়ের চেতনাকে জীবিত রেখেছে, সাহস দেখিয়েছে, প্রকাশ্যে কথা বলেছে, তাতে কোন কোন মহল অসন্তুষ্ট হতে পারে? এটি কমন সেন্সের বিষয়। তাতে ভারতীয় অসন্তুষ্টি তৈরি হতে পারে, আওয়ামী লীগ অসন্তুষ্ট হতে পারে, যদি না তাকে নব্য যে রাজনৈতিক কোন্দল তার ভেতরে কেউ ব্যবহার করে থাকে হত্যাকারীদেরকে। কাজে এটি তো একটি মানে সাংঘাতিকভাবে বোঝার বিষয় রয়েছে। এই হত্যাকারীরা হাদির ঘনিষ্ঠ হয়েছিল, তার আশেপাশেও ছিল, তারা সুচারুভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এবার আপনি এই পক্ষে দেখেন, এই পক্ষে দেউলিয়া চিত্র, রাজনীতিবিদদের মানে অদায়িত্বশীল কথাবার্তা, পুলিশের অপেশাদারিত্ব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার একটা এমনিতেই উনি একটা অদ্ভুত লোক, তাকে কেন স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের মানে আইন শৃঙ্খলার অবনতি, জননিরাপত্তাহীনতা, এটি ১ নাম্বার সমস্যা। সেই জায়গায় আপনি এমন একজন লোককে দিয়েছেন যিনি নিজেকেও চেনেন কিনা সন্দেহ আছে, তার কথাবার্তার কোনো লাগাম নাই, তার কথা শুনলে মনে হয় না উনি এই কথা বলছেন বা ওন করছেন। দেখুন, দায়িত্বশীল কথা বলার একটা শারীরিক ভঙ্গিও থাকে। এখন এরা যদি সীমান্ত পাড়ি দিয়ে থাকে ৭২ ঘন্টার মধ্যে, এই দায় তো নিতে হবে। এখন বাংলাদেশের আরও একটি কালচার হচ্ছে কেউ দায় নিতে চায় না, সে অন্যকে দায়ী করতে পছন্দ করে। এরা যদি এই পথ দিয়ে আপনি যেভাবে বলছিলেন আশুলিয়া হয়ে ময়মনসিংহ হয়ে কীভাবে গেছে, এটি যদি সম্ভব হয়, আমি তো খুবই আতঙ্কিত। আগামীতে যে নির্বাচন হবে ৩০০টি আসনে ৫ জন করে ক্যান্ডিডেট থাকলে ১৫০০ ক্যান্ডিডেট আছে। এই দিনের যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তার কোনো হোমওয়ার্ক কি নির্বাচন কমিশনের আছে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে, অথবা সরকারের আছে? সরকারটিকেও কিন্তু আমরা এই জুলাই পরবর্তী সরকার দেখিনি, তাদের আচরণ দেখিনি, তাদের অনেকের কিন্তু এই সিরিয়াসনেস বোঝার অবস্থা দেখিনি। এর একটা বড় কারণ হচ্ছে, দেখুন, নাহিদ, আসিফ কিংবা মাহফুজ ওরা মাঠ থেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু আমি তো 60% লোককে দেখলাম উপদেষ্টা হতে যাদের সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নেই, যারা অগাস্টের কোনো কিছু পরিবর্তনের সাথে সম্পর্কিত না। ফলে তারা কথাবার্তায় কিন্তু তারা যে কথাবার্তা বলেন, তখন আমরা হতাশ হয়েছি। আমরা মনে করেছি যে তার চেয়ে যদি তরুণরা সরকার গঠন করত, সেটি কিন্তু ভালো হতো। ভুল করতো, তরুণরা ভুল করেছে, এরাও করেছে, কিন্তু আমি অন্তত নতুন ভুল দেখতে পেতাম, পুরনো ভুল কম দেখতে পেতাম। এই হাদির ঘটনাতে আমরা আরেকবার জাতীয়ভাবে দেউলিয়া প্রমাণ করলাম সবাই মিলে। জি, আচ্ছা ভাই, আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, শুক্রবার দুপুর ২টায় হামলা হইল,
শনিবার যেহেতু সরকারি ছুটি, সে কারণে তফসিল ঘোষণা হয়ে গেছে, ফলে প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন শনিবার এই ইস্যুতে আনুষ্ঠানিক কোনো বৈঠক, বক্তৃতা, বিবৃতি কিছুই দেয়নি। আজকে এসে যখন তারা বৈঠক করলো, তখন তারা রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হবার, প্রার্থীদেরকে সচেতন হবার সেই সব নির্দেশনা দিচ্ছেন। এবং মির্জা আব্বাস সাহেব বলছেন তিনিও ফোন পান এবং তিনি একটা 70 জনের তালিকার কথা বলছেন, যে এরকম 70 জনকে টার্গেট কিলিং করার একটা পরিকল্পনা হয়তোবা তিনি শুনছেন বা এরকম গুঞ্জন। সেটি যদি হয়, তাহলে এই অবস্থায় এই হামলার পেছনের কারণটা আসলে কি নির্বাচন বানচাল করা, নাকি একটা শুধুই সাময়িক অস্থিরতা তৈরি করা? দর্শক, সেটি বোঝার চেষ্টা করবো আমরা। আশরাফ ভাই, আমরা এই হাদের উপরে যে হামলা, কিংবা বিএনপির সিনিয়র নেতা ওই একই আসনের ধানের শীষের প্রার্থীও তিনি বলছেন যে তিনিও বিভিন্ন জায়গা থেকে কল পান। হাদির বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বাররা বলছেন বিদেশি নাম্বার থেকে, বিশেষ করে ভারতীয় নাম্বার থেকে নানান সময় হুমকি ধামকি আসতো। ফলে 70 জনের একটি হিট লিস্ট করা হয়েছে। ফলে এই ঘটনাগুলো কি ভোটকে সামনে রেখে এক ধরনের টার্গেট কিলিং করার চেষ্টা কেউ করছে? এবং যদি করে থাকে, তাহলে তার বিপরীতে আমাদের গোয়েন্দা তথ্য, গোয়েন্দা তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর কোঅর্ডিনেশন, সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেট নিয়ে, সেগুলো কোনো কিছু দিয়ে কি সেটা আমরা প্রতিরোধ করতে পারবে না বাংলাদেশ? অবশ্যই পারা উচিত। এবং দেখুন, যে ঘটনাগুলো ঘটছে, 70 জনের লিস্ট হোক, 35 জনের লিস্ট হোক, এগুলো সব কিন্তু অনুমানযোগ্য। কেননা আপনি ভোটের বাইরে আওয়ামী লীগের মতো একটা দল এবং তার অনেক সমমনারা রয়েছেন, তারা এই ভোট সুচারুভাবে সম্পন্ন হোক এটি তারা হতে দিতে চাইবেন না। যেভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা নিশ্চিতভাবে রিটেলিয়েশন করতে চান। আর ভারতের আচরণ যদি আপনি গত 16 মাসে খেয়াল করে দেখেন, সমস্ত কূটনীতির বাইরে, শিষ্টাচারের বাইরে গিয়ে ভারত একটু অবস্থান নিয়েছে। হাসিনাকে আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগারদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে বা ওই অপপ্রচারের জন্য বিদেশি সংবাদ সংস্থা শেখ হাসিনা কথা বলছেন, ভারত অ্যালাউ করছে। এই তো হচ্ছে যতগুলো মানে ইস্যুভিত্তিক আন্দোলন হয়েছে, তার পেছনেও আওয়ামী লীগ কিংবা ভারতের অন্তর্ভুক্তি ছিল, ইন্ধন ছিল, সেটি আমরা অনেকভাবে দেখতে পেয়েছি। সেটি সংখ্যালঘুদের ব্যাপারে হোক। আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 60 দিন পরে, সেটি যদি সুচারুভাবে না করা যায়, তাহলে বিশ্বকে আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশে নির্বাচনটি হলো না। ওই যে একটা নতুন টার্ম বের করেছে, ইনক্লুসিভনেস হ্যাজ এ নিউ মাজেজা, যেটা আওয়ামী লীগ আমলে আবার ভারত বুঝতে পারতো না। তখন 44টা দল নির্বাচনের বাইরে থাকলেও ভারতের কাছে মোটামুটি ইনক্লুসিভ মনে হয়েছে। তারা এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেছে, এরশাদকে সিএমএইচে পাঠিয়েছে। এগুলোও কিন্তু পৃথিবীতে প্রতিবেশী দেশ বা অন্য একটি দেশ করে বলে আমি শুনিনি। কাজে আমাদেরকে, আপনি যেমন করে বলছিলেন যে আইন শৃঙ্খলা, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেসি, নির্বাচন কমিশন, দেখুন এখন আরেকটা নতুন কথা শুরু হবে। প্রশাসন তো নির্বাচন কমিশনের আওতায়। বাংলাদেশে গত 17 বছরে নির্বাচন কমিশন তার বেসিক ডিউটি করেনি, নির্বাচন অনুষ্ঠান করেনি। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দিন দুপুরে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে 28%কে উনি 42% বলেছেন সর্বশেষ নির্বাচনে। কাজেই ওই নির্বাচন কমিশন কি প্রশাসন পরিচালনার জন্য যোগ্য, দক্ষ? তাদের কি কোনো অতীত ইতিহাস আছে? নাই। কাজে আজকে কিন্তু তারা, আপনি হাদির উপরে যখন গুলি হয়, তার 1 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন মিটিং করলো না কেন? পরের দিন করলো না কেন? এখন তো জাতীয় দুর্যোগের সময়, জরুরি অবস্থার সময়, নির্বাচনটি সুচারুভাবে করতে পারা বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরি। এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো আমরা যে রূপান্তর আশা করছি, তার জন্য নির্বাচনটি প্রথম পদক্ষেপ। সেখানে যদি আপনি হাদির উপরে গুলি করে পার পেয়ে যান, অথবা এরকম 5টি বা 6টি দুর্ঘটনা আপনি ঘটাতে পারেন, একটি হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। শুধু প্রার্থীরা অনিশ্চিত বোধ করবেন তা কিন্তু না, ভোটারদের যে টার্ন আউট আমরা কেন্দ্রে দেখতে চাই, যেটি গত 16 বছরে আমরা দেখতে পাইনি, সেই টার্ন আউট কিন্তু নাও হতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে গণতন্ত্রের যে রূপান্তর, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে উত্তরণ, সেখানে আপনি শুরু করতে পারবেন না, আপনি হোঁচট খাবেন। তখন কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, সরকারের শাসন আরও দীর্ঘ হবে কিনা এই আলোচনা চলে আসবে। এবং বাজারের শক্তিগুলো, যারা রাজনৈতিক শক্তি, তাদের ভেতরে যে বিভেদ এবং অন্তর্কোন্দল, সেটি কিন্তু অতীতের কোন্দলের চেয়েও আরও বেশি হয়ে যাচ্ছে, ন্যাক্কারজনক হয়ে যাচ্ছে। আমি 3টি বড় বা 4টি বড় রাজনৈতিক শক্তিকে দেখতে পাচ্ছি যে এই সুযোগে আপনাকে পার্লামেন্টে যেতে হবে, সরকার গঠন করতে হবে। তাদের দায় দায়িত্বের মধ্যে কি জুলাইয়ের শহীদরা নাই? সেই 1400 মানুষ কি নাই? সেই 30,000 আহত কি নাই? তাদের কথায় এখন তো তার কোনো প্রমাণ দেখি না।
তারা জুলাইয়ের কথাগুলো বাস্তবায়নে যেভাবে 7 মাস সময় ক্ষেপণ করেছেন এবং আগামীতে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট হওয়ার ভেতর দিয়ে যেটি হওয়া উচিত হবে বলে আমরা মনে করি, সেই জায়গায় তাদের কমিটমেন্টের তো আমরা অভাব দেখছি। নির্বাচনের মাঠে তাদের কমিটমেন্টের মধ্যে কি জুলাই আছে? কোথায় আছে? তাদের তো পুরনো রাজনীতি নিয়ে তারা এসছেন। আমরা যেভাবে ভেবেছিলাম যে রাজনীতির চরিত্রটি বদলাবে, যেটি মানুষ প্রত্যাশা করেছিল, মানুষ শুধুমাত্র শেখ হাসিনার শাসন থেকে মুক্তি চেয়েছিল, তা কিন্তু না। সে শাসন ক্ষমতায় জবাবদিহি চেয়েছিল, আপনার এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি আশা করেছিল। আপনি কি মনে করেন এই নির্বাচনের ভেতর দিয়ে আমরা তার গ্যারান্টি পাচ্ছি? আমি কিন্তু পাচ্ছি না। কাজে এই জিনিসগুলোকে আপনাকে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি সলভ না করেন, প্রবলেমগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারবেন। আমি একটু শিশির মনির ভাই, আপনি নিশ্চয়ই আশরাফ কায়সারকে শুনছিলেন। আপনি একজন ভোটের প্রার্থী, আপনি এলাকায় থাকছেন, ফলে ঢাকার চেয়ে যে কোনো ধরনের অপরাধ ঘটানো অপরাধীদের জন্য সম্ভবত আরেকটু সহজ ছোট শহরগুলোতে, কারণ ঢাকা শহরে সব ধরনের তৎপরতা বেশি থাকে। ফলে একজন প্রার্থী হিসেবে আপনি নির্বাচন কমিশনের আচরণ এবং প্রস্তুতিকে এই অল্প সময়ে কিভাবে দেখেন? বিশেষ করে শুক্রবার হামলার পরে নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না, সেটা প্রার্থী হিসেবে আপনাকে কষ্ট দেয় কিনা, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের টার্গেট কিলিংয়ের যে চেষ্টা, সেটাতে আসলে কার লাভ? কোনোভাবে যদি নির্বাচন দীর্ঘায়িত হয়, নির্বাচন পিছিয়ে যায়, এই সরকার আরও বেশি দিন অথবা একটা অস্থিরতা তৈরি হয়, তাহলে আসলে সেই সুফলটা কে ঘরে তুলবে? দেখুন, বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে হঠাৎ করে কারো কাছে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই যে চাইলেই সবকিছু করে ফেলতে পারবে। বাস্তবতা খুবই কঠিন, আর তাত্ত্বিক আলোচনা আর একটা ডিফারেন্ট স্টাইল। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশের মতো যে সমস্ত দেশের আইন শৃঙ্খলা বাহিনী হয়, এখানে অনেক লোফলস থাকে, ক্যাপাসিটির সংকট থাকে, এখানে ইকুইপমেন্টস এর সংকট থাকে, এখানে প্রপার হ্যান্ডেলিং এর সংকট থাকে, প্রফেশনালিজমের সংকট থাকে। এগুলো নিয়েই আমাদের মতো দেশগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী গড়ে ওঠে। এবং বিশেষ করে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে যে ধস নেমেছিল, এবং তার আগে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তারই প্রেক্ষাপটে 5ই আগস্টে যে ট্রমা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাইকোলজিতে, এই ট্রমা আমি খুব কাছ থেকে দেখেছি রিফর্ম কমিশনের অংশ হিসেবে। দ্রুতই এটি রিস্ট্রাকচার করে ইন ইটস অরিজিনাল ফর্ম এন্ড নেচারে চলে আসবে, এটি কিন্তু ভাবাটা এত যৌক্তিক নয় বলে আমার কাছে মনে হয়। এখানে রিয়েলিটি আছে। 5ই আগস্টের পরে নতুন এএসপি কজন অ্যাপয়েন্টেড হয়েছে? 5ই আগস্টের পরে নতুন এসআই কিংবা এএসআই কতজন অ্যাপয়েন্টেড হয়েছে? 5ই আগস্টের পরে কনস্টেবল কারা অ্যাপয়েন্টেড হয়েছে, কত সংখ্যায় অ্যাপয়েন্টেড হয়েছে, কত দরকার ইলেকশন পরিচালনা করার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু $1,000,000 কোয়েশ্চেনস। তারপরেও সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডাররা একটি নির্বাচন আয়োজনের জন্য প্রেসার ক্রিয়েট করেছে সরকারের উপরে। সকলেই চেয়েছে নির্বাচন হোক, তার প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। প্রার্থী হিসেবে মাঠে আমি যেটি দেখি, মাঠে আইন শৃঙ্খলা বাহিনী বলি আর স্পেশাল ম্যাজিস্ট্রেট এসেছে 2 জন। স্পেশাল ম্যাজিস্ট্রেটরা ঘোরাফেরা করছেন, তারা উচ্ছেদ অভিযান চালনা করছেন, তারা প্রার্থীদের ব্যাপারে খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, আমাদেরকেও জানিয়েছেন আমরা যেন কোন দিকে কখন যাব এগুলো যেন তাদেরকে জানাই, তারা লুক আফটার করবেন। আর এই ঘটনা বাংলাদেশে নির্বাচন যদি শেষ পর্যন্ত না হয় বা নির্বাচন না হওয়ার ব্যাপারে পরিস্থিতি তৈরি হয়, তাহলে এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জুলাই চেতনার একটা সফল এন্ডিং। এবং এই নির্বাচনটা তো শুধু একটা নির্বাচন হতে যাচ্ছে না, এখানে একটা হানা ভোটও আছে। এই হানা ভোটে জুলাই চার্টার অ্যাপ্রুভালের প্রশ্ন আসে, পরবর্তীতে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার সভা গঠিত হওয়ার প্রশ্ন আসে। এই সবকিছুই ইলেকশন যদি সঠিকভাবে না হয় তাহলে কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাবে, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ফলে আমি মনে করি সকলের সহযোগিতায়, অযথা আমরা ব্লেম গেমের মধ্যে না গিয়ে
সমস্যা যা আছে এটাকে ট্যাকেল দিয়ে, সমস্যা আছে, এটা এডমিটেড, সমস্যা আছে এবং সমস্যা থাকবে। কারোর কাছে কোনো আলাদিনের চেরাগ নাই যে সমস্যা হঠাৎ করে সমাধান করে দিবে। এটাকে সকলে মিলে, সকল স্টেক হোল্ডাররা মিলে একটি উত্তরণ ঘটানোর জন্য পজিটিভ একটা অ্যাক্টিভিটিসে যাওয়া দরকার, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে যাওয়া দরকার। যদি আমরা মনে করি নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার পরে একটা প্রপার সংসদ গঠিত হওয়া প্রয়োজন, তাহলে আমাদেরকে সকলকেই নির্বিবাদে পার্টিসিপেট করা দরকার এবং অংশগ্রহণমূলক পজিটিভ পার্টিসিপেশন করা দরকার। জি জি, আর যদি মনে করি অনেক যে না, ধন্যবাদ, অনেক ধন্যবাদ এগুলোকে আমরা শিশির মনির। আমি একটু ভিন্নভাবে তাজনুভা দেখবো, আপনার কাছে তাহলে যাই। বলবেন। এই ধরনের টার্গেট কিলিং, শিশির মনিরকে আপনি শুনছিলেন, তিনি খুবই পেশাদার আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, ফলে তিনি বলছিলেন যে আসলেও তো সরকারের হাতে কোনো চেরাগ নাই, কিন্তু আপনি 15 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পারফরমেন্স নিয়ে তীব্রভাবে হতাশ, সেটা আমরা দেখলাম। ফলে ভোটকে সামনে রেখে যদি এই ধরনের টার্গেট কিলিংয়ের চেষ্টা হয় এবং সেটা যদি একটা তালিকা হয়, এবং যেটা মির্জা আব্বাসের মতো সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি বলেন, তখন সেটা কেবল প্রার্থী হিসাবে একজন শিশির মনির বা তাজনুবা নয়, সাধারণ ভোটারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে পারে কিনা? অবশ্যই পারে, এবং আমি এটাও মনে করি যে এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন এবং যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদেরকে আলাদিনের চেরাগ দিলেও হয়তো তারা পারবে না। তাদেরকে আমি এতটাই তাদের উপর আমি অনাস্থা প্রকাশ করি। কারণ আপনি দেখেন, এই যে দিল্লির যে বাংলাদেশের উপর একটা গ্রিপ ছিল এই দশকের পর দশক, এই গ্রিপটা অনাকাঙ্ক্ষিতভাবে, আনপ্ল্যান্ড ওয়েতে, আনএক্সপেক্টেডলি জুলাই আগস্টে চলে গেছে। এবং এটা অনেক হয়তো তাদেরকে পতিত ফ্যাসিস্টে অনেক হয়তো তাদেরকে গোয়েন্দা তথ্য ছিল, তারা ওভার কনফিডেন্সের কারণে হয়তো এগুলো অদেখা করেছে বা মাথায় নেয় নাই, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু এটা হয়েছে, তাদের জন্য অনাকাঙ্ক্ষিত। সো এটার পরে, এবং সে এতগুলা মানুষকে হত্যা করে, আহত করে সে ওই দেশেই পালিয়ে আছে। এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানী হতে হয় যে যে দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে সেই দেশ থেকে, এবং এই প্রজন্ম একদম প্রকাশ্যে কোনো ধরনের যদি কিন্তু ছাড়া, রাগঢাক ছাড়া কিন্তু দিল্লির বিরুদ্ধে সোচ্চার কথা বলছে, তাদের আধিপত্যর বিরুদ্ধে সোচ্চার। তাহলে আপনি এই প্রজন্মকে যে আপনি সুরক্ষা দিতে পারলেন না, এবং এরকম একটা প্রশাসন, নির্বাচন কমিশনের অধীনে তাদেরকে আপনি নির্বাচনের দিকে অনেকটা বাধ্যই, আমাদের তো অনেক আলোচনা আমাদেরকে না শুনে আমাদেরকে বাধ্য করেছে, এবং আমরাও জাতীয় নির্বাচনের জন্য এগ্রি করেছি। কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে আপনি প্রশাসন দেন আর যাই দেন, এটা তো দূরের কথা। এই যে ভাই বলছিল বেসিক ডিউটি, তারা নির্বাচনটা পরিচালনা করতে পারে কিনা, এটাতেই আমার সন্দেহ। এই যে ব্যালট বক্সগুলা যাবে, সেখানের নিরাপত্তা, এই এতগুলা কেন্দ্রের যে একটা পরিচালনা, একটা দায়িত্বর, একটা বিশাল কর্মযজ্ঞ, 2টা ভোট, এবং একদম গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময়ে যেখানে পাশের দেশ থেকেই যে খুন করে গেছে, সে ওখানে হত্যা করে গেছে, সে ওখানে আশ্রয় নিয়েছে, এবং তাদের একটা ইন্টারফারেন্স, আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ যাতে না হয়, বাংলাদেশ যাতে মাজা শক্ত করে দাঁড়াতে না পারে, গণতন্ত্রের মাজা যাতে বাংলাদেশে শক্ত না হয়, এটার জন্য তো কাজ করছে এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং একটা সুষ্ঠু নির্বাচন হতে না দেওয়া, এই যে ইনক্লুসিভনেস, এটা কি আপনি শুধু ভারতের, আমাদের মধ্যেও কি আমরা দেখছি না? এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, আমরা তাদেরকেও কি দেখছি না যে জাতীয় পার্টিকে তারা প্রাসঙ্গিক করার জন্য, আওয়ামী লীগের ভোট ব্যাংকে প্রাসঙ্গিক করার জন্য পাতায় পাতায় জরিপ কি ছাপা হচ্ছে না? আপনি 20 কোটি মানুষের দেশে আপনি যদি 1300 মানুষের উপর জরিপ চালিয়ে আপনি যদি বিশাল বিশাল পত্রিকায় যদি আপনি এটা ফলাও করে ছাপান, কি বোঝা যায়? এখান থেকে কি মেসেজ আমরা পাই? কোথায় আপনার এই যারা 1400 মানুষের, এই যে আপনারা বলেন জুলাই হারিয়ে গেছে, কিভাবে আমরা কতটা আপ্রাণ চেষ্টা করলে জুলাইকে ধরে রাখবো? আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন, আপনাদের প্রথম পত্রিকার পাতায় পাতায় যদি বিশাল করে করে আপনারা 1300 মানুষের জরিপ যদি আপনারা এত বড় মাইক্রোস্কোপ করে দেখান, তাহলে আমরা কিভাবে জুলাইকে ধরে রাখবো? 1300 মানুষের জরিপ আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট, 1400 মানুষের প্রাণ আপনারা 15 মাসে ভুলে গেছেন। তাহলে এটার উপর অন টপ অফ দিস আমাদের এই প্রশাসন এবং এই সরকার এবং এই নির্বাচন কমিশন। আরেকটা প্রশ্ন, বিগত 15 বছর বা 17 বছরের নির্বাচন কমিশনের সাথে আপনারা তো অনেক বেশি অভিজ্ঞ, এই নির্বাচন কমিশনের কি পার্থক্য আপনারা দেখতে পান? কোনো পার্থক্য নাই। এবং আমি তো মনে করি যে তারা যে ধরনের নির্বাচন কমিশনাররা যে ধরনের ভয়ে থাকে যে বড় রাজনৈতিক দল এদিকে প্রেসার দিবে, ওই রাজনৈতিক দল এদিকে প্রেসার দিবে, তাকে খুশি রাখার জন্য এটা করতে হবে, তাকে খুশি, তাদের যে নার্ভাসনেস,
এটা একদম প্রকাশ্যে। এরকম একটা তারা যদি আপনাদেরকে দেখেও তার নার্ভাস হয়েছিল, আমাদেরকে দেখে নার্ভাস, যদি শুনেন আপনি এই প্রসঙ্গটা আসলে এরকম প্রতীক ইস্যুতে না, কিন্তু তাহলে কেন প্রতীকটা দিল নার্ভাস হয়ে? এটা তাহলে প্রথম সাপ্লাই দিল না কেন, সাপলা কলি কেন, কি নার্ভাস, কি নার্ভাস, কি করতে পারে? তাহলে তো হাদি বেঁচে থাকতো। আমাদের যদি এতই শক্তি থাকতো হাদির বুকে গুলি লাগতো না। আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যর্থতার 10 ভাগের 1 ভাগও যদি আমাদের এই ছাত্র নেতাদের, সাবেক উপদেষ্টাদের ভাগে পড়তো, আপনি বোঝেন আমাদেরকে কোন জায়গায় এই বাংলাদেশের মানুষ, মিডিয়া, গণমাধ্যম নিত। আপনি যদি আমাদের নার্ভাসনেস, আমাদেরকে দেখে তাদের নার্ভাসনেস হতো, তাহলে আমরা হাদিকে রাখতে পারতাম, তাদেরকে আমরা ভয়ে রাখতে পারতাম, কিন্তু আমরা পারছি না। আমরা, হ্যাঁ, এটা আমি বারবার স্বীকার করি। আমাদের আহ্বায়ক সাহেবও সেদিন তার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমরা অনেক পলিটিক্যাল মিস্টেক করেছি অ্যান্ড পিপল পেইড ফর ইট। একদম সত্য কথা। কিন্তু আমরা তো লড়ছি, আমরা তো জায়গা ছাড়ছি না, আমরা রাজপথ ছাড়ছি না, আমরা আমাদের জায়গা থেকে আমরা বলছি আপনারা আসেন। আপনারা যদি জুলাইয়ের থেকে আপনাদের যদি এটা বেশি হয়ে যায় যে ইনক্লুসিভ নির্বাচন, যে গণহত্যাকারী দলকে আপনারা কিভাবে নির্বাচনে নেবেন, 15 বছর যে আপনারা নির্বাচন করতে পারেন না, অংশ নিতে পারেন না, আমরা কি মুখ খুলতে পেরেছি? আমরা মুখ খুলি নাই। আমরা তো ওই নির্বাচনে অংশ নিয়েছি, সব পর্যবেক্ষক সংস্থা, বিদেশি দেশি সব আসছে, নিয়ম মতো হয়েছে, খুব মানে আনুষ্ঠানিকভাবে উৎসবের সাথে নির্বাচন হয়েছে, কিন্তু একটা ভুয়া নির্বাচন। আমরা কি পেরেছি? আমরা কথা বলতে পারি নাই। কিন্তু এখন যখন সুষ্ঠু নির্বাচন, এখন যখন সবকিছু ফেয়ার, এতগুলা মানুষ জীবন দিল, বারবার বলছি, সবাই বলে যে আপনারা জুলাইকে বেচেন, জুলাইকে বেচি না, আমরা মনে করাই দিই, আমরা স্মরণ করিয়ে দিই যে কিসের পরে এই ক্ষমতা নিয়ে কারাকারি চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কেন আপনাদের ইনক্লুসিভ নির্বাচন লাগবে গণহত্যাকারী দলকে নিয়ে? তো একটা বিরতি নিয়ে আমরা কি আসলে খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই কিনা আশরাফ ভাই? ধরেন 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, সেটার আমরা এক ধরনের ইতিহাস পড়ে জেনে বড় হয়েছি। আজকে সেটাকে ভুল প্রমাণ করারও একটা চেষ্টা হচ্ছে কোথাও কোথাও। ফলে 15 মাসের ভিতরে জুলাইয়ের অনেক কিছু তাজনূর অভিযোগ করছিলেন যে আমরা ভুলতে বসেছি। ফলে আমরা কি অনেক বেশি ইতিহাস বিস্তৃত জাতি হয়ে যাচ্ছি, অথবা সুযোগ পেলেই কি আমরা ইতিহাসটাকে বিকৃত করি? সেই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো। আশরাফ কায়সার, আপনাকে আমরা বলছিলাম যে আমরা খুব বেশি ইতিহাস বিস্তৃত কিনা। জামাত ইসলামীর গোলাম পরোয়ার সাহেব, দলের খুবই সিনিয়র নেতা, তিনি আজকে বলছেন যে 1971 সালে বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ড, সেটি পাকিস্তান করেনি, অথবা তিনি বলছেন এটা ভারতীয় সেনাবাহিনী এবং তাদের পরিকল্পনায় হয়েছিল। তাহলে কি আমরা এতদিন ভুল ইতিহাস জেনে আসলাম, নাকি উনি ভুল ইতিহাস বলছেন? অথবা এটা যদি বলে থাকেন, যদি সত্যি হয়, তাহলে তার পেছনে তথ্য প্রমাণই বাকি। প্রথম কথা, তার এই বক্তব্যের পেছনে কোনো প্রমাণ নাই, এটি তার একটি বক্তব্য, এবং তার দলের অনেকেই এই ধরনের বক্তব্য ইদানিং দিচ্ছেন। আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভিসিও এভাবেই কথা বলেছেন। দেখুন, রাজনীতির লোকরা যখন ইতিহাস বলে, সেটি অত্যন্ত অদায়িত্বশীল হয়, এটি পক্ষপাতমূলক হয়, এবং তার রাজনীতির পক্ষে যায়। ইতিহাসবিদদের কাজ এটি। আপনি কখনো সুবিধাজনক অবস্থায় রাজনীতিতে থাকবেন, একভাবে বলবেন, এবং অসুবিধাজনক অবস্থানে থাকলে একভাবে বলবেন। 1971 সালে যা ঘটেছে বা কি ঘটেছিল, কারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, কারা বুদ্ধিজীবীদের দরজায় নক করে বলেছে একটু বাইরে আসেন, এটি বাংলাদেশ জানে। এটি নতুন করে জামাত ইসলামীর কাছ থেকে শুনতে হবে না যে ভারতীয়রা করেছে কিংবা আওয়ামী লীগ করেছে বা পাকিস্তানি আর্মি করেনি। শুধু এটি না, কিন্তু গত জুলাই থেকে আমরা জামাতে ইসলামীকে অনেকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে দেখছি। জামাতের একজন নেতা, যার বয়স 3 বছর ছিল 71 সালে, উনি বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন, কোনো এক জেলা পর্যায়ের নেতা। আপনি একবার খেয়াল করে দেখুন তো, যে 3 বছর বয়সে একজন মানুষের কি সহযোগী হওয়ার সুযোগ রয়েছে। আমি যেটাই ভয়াবহ মনে করছি, জুলাইতে আমরা একজন ফ্যাসিস্টকে বিদায় করেছি, যেই দলটি দুটি ব্যবসা করত, একটি মুজিব, একটি মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকে বাংলাদেশ নতুন জায়গায় উত্তরণ ঘটানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ এবং জুলাই মুখোমুখি অবস্থানে দাঁড়ানোর কোনো কারণই নাই, কিন্তু একটি মহল বারবার মুক্তিযুদ্ধকে হেয় করে, খাটো করে জুলাইকে সামনে এনে চেষ্টা করছে। এটি আমরা ধারণা, আমরা মর্মাহত হচ্ছি। এবং 71-এ যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যারা পাক আর্মির সহযোগী ছিলেন, যারা রাজাকার, আলবদর, আল শামস বাহিনী গঠন করেছিলেন, তার ভিডিও ফুটেজ আছে, তার সমস্ত অ্যাক্টিভিটি আছে। বাংলাদেশের মানুষের ওই ইতিহাসটাকেই মনে রাখতে হবে। নতুন বিকৃত ইতিহাস
আমাদেরকে বিভ্রান্ত করছে। শিশির মনির ভাই, আপনি নিশ্চয়ই আশরাফ কায়সারকে শুনছিলেন। আজকে গোলাম পরোয়ার সাহেবের যে বক্তব্য, সেইটাকে কি আপনারা সংগঠন হিসেবে ওন করেন, অথবা মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, 14ই ডিসেম্বর, এই বিষয়গুলো নিয়ে কি আপনারা একটু আনকমফোর্ট জোনে থাকে কিনা জামাত ইসলাম এখনো? বিশেষ করে এই যে ধরনের প্রমাণিত ঘটনা বা দীর্ঘদিন আমরা যে ইতিহাস জেনে এসেছি, পড়ে এসেছি, সেগুলোকে পাল্টে ফেলার একটা চেষ্টার অভিযোগ কেউ কেউ করছে, শিশির মনির। না, যখন মুক্তিযুদ্ধ 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলো অবশ্যই